ছাত্রীরা, নবম শ্রেণীর বাংলা ক্লাসে আজ আমি প্রফেসর শঙ্কু বই থেকে করভাস গল্পটি সম্পর্কে আলোচনা করব। সত্যজিৎ রায় সৃষ্ট প্রফেসর শঙ্কু চরিত্রটি বা প্রফেসর শঙ্কুকে নিয়ে লেখা গল্পগুলি, উপন্যাসগুলি অভিযান, কল্পবিজ্ঞান এবং রহস্যের সমন্বয়ে গঠিত বাংলা সাহিত্যের, বাংলা কিশোর সাহিত্যের এক অনবদ্য সংগ্রহ। প্রফেসর শঙ্কুর গল্পগুলি আনন্দ পাবলিশার্স কর্তৃক প্রকাশিত হয়েছিল শঙ্কু সমগ্র নামে, সম্ভবত 2002 সালে। তো সেখান থেকেই এই গল্পটা নেওয়া হয়েছে। এই গল্পটা যদিও প্রথম প্রকাশিত হয়েছিল একটা আনন্দ মেলায়, পুজোবার্ষিকী আনন্দ মেলায়, সম্ভবত 1347 বঙ্গাব্দ যতদূর সম্ভব। তো এই গল্পে আমরা করভাস, যে নামটা, করভাস একটা কাকের নাম, একটা সাধারণ কাক, তাকে নিয়ে প্রফেসর শঙ্কুর একটা এক্সপেরিমেন্ট, তাদের সফল হওয়া এবং বিভিন্ন মজার ঘটনার অনুষঙ্গ এই গল্পটিকে এক বিশেষ মাত্রা দান করেছে। প্রফেসর শঙ্কু ছেলেবেলা থেকেই গবেষণাধর্মী কাজ করতে ভালোবাসতেন। তিনি অনেক নতুন নতুন যন্ত্র আবিষ্কার করেছেন, নতুন নতুন ওষুধপত্র আবিষ্কার করেছেন। তো একবার তার মনে হলো পাখিদের নিয়ে কোনো একটা গবেষণা করবেন। কিরকম গবেষণা? না, একটা পাখিকে যদি কোনোভাবে, পাখির মস্তিষ্কে যদি কোনোভাবে কিছু তথ্য তার মস্তিষ্কে যদি প্রবেশ করানো যায় এবং সেই তথ্যগুলি পাখিটা সঠিকভাবে প্রয়োগ করতে পারছে কিনা, এটাই তার গবেষণার বিষয়বস্তু, মানে এই গল্পে। তো সেই মতো তিনি একটা যন্ত্র তৈরি করলেন। যন্ত্রটার নাম অর্নিথন। এই যন্ত্রের দুটি অংশ, একটা অংশ একটা খাঁচার মতো জায়গা যেখানে পাখিটা থাকবে, আর আরেকটা অংশে একটা মেশিন বলতে একটা টেপ রেকর্ডার টাইপের, যেখানে আগে থেকে যদি তথ্য রেকর্ড করা থাকবে এবং সেই রেকর্ড করা অংশটাই একটা তরঙ্গের মাধ্যমে পাখিটার মস্তিষ্কে পাঠানো হবে। তো এই যন্ত্রটা আবিষ্কার করার পরই প্রফেসর শঙ্কু লক্ষ্য করলেন তার ল্যাবরেটরি ঘরে জানলার উপরে প্রায় দিনই একটি কাক এসে বসে থাকে। আসতেই পারে, কিন্তু এই কাকটার আচার আচরণ অন্য কাকগুলির থেকে আলাদা। সে নির্দ্বিধায় শঙ্কুর টেবিলের ওপর এসে বসে, তার টেবিলের ওপর থেকে পেন্সিলটা নিজের ঠোঁট দিয়ে তুলে নিতে পারে, ঠিক না, তুলে তো সবাই নিতে পারবে, কিন্তু তুলে নিয়ে সে ঠিক পেন্সিলটাকে যেরকম করে আমরা লেখার জন্য ধরি সেইভাবে ধরার চেষ্টা করে, বা দেশলাই বাক্স থেকে দেশলাই কাঠিটা বার করবার চেষ্টা করে ঠোঁট দিয়ে। তো এইসব দেখে শঙ্কুর মনে হয়েছিল এই কাকটাকেই তার গবেষণার জন্য কাজে লাগানো যায়। সেই মতো তিনি খাঁচার দরজাটা খুলে রেখে, অর্নিথন যন্ত্রের খাঁচার অংশের দরজাটা খুলে রেখে কাকটিকে দেখলেন কাকটি কি করে। কিন্তু কাকটি নিঃসংকোচে সেই খাঁচার মধ্যে প্রবেশ করল। শঙ্কু খাঁচার দরজাটা বন্ধ করে দিলেন এবং রেকর্ডার যে অংশটা, যেখান থেকে পাখির মস্তিষ্কে তথ্যগুলো সঞ্চালিত করা হবে, সেই অংশটাকে তিনি কার্যকর করলেন। এইভাবে বেশ কদিন পর পর তালিম চলল। আশ্চর্যজনকভাবে এই কাকটি
মাত্র 2 সপ্তাহের মধ্যে প্রফেসর শঙ্কুর নাম, পদবী প্রভৃতি ইংরাজি অক্ষরে লিখতে শিখে গেল। মানে ওই ঠোঁট দিয়ে পেন্সিল ধরে আর কি। এই কাকটির নাম রেখেছিলেন শঙ্কু করভাস। ধীরে ধীরে এই গল্পটা পড়তে পড়তে আমরা জানতে পারি যে কাকটির মধ্যে অনেকটা মানব সুলভ গুণ প্রকাশ পেতে লাগলো। সে নিউটনের সঙ্গে একটা প্রফেসর শঙ্কুর পোষা বেড়াল নিউটনের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হলো এবং ক্রমশ দেখা গেল সে আর কাকের দঙ্গলে ফিরে যেতে মোটেই আগ্রহী নয়, বরং সেই সময়টা সে শঙ্কুর কাছে থেকে তার গবেষণার টেবিলের ওপর, পড়াশোনার টেবিলের ওপর বসে সেখানেতে কোনো কিছু নিয়ে নাড়াচাড়া করতে বেশি পছন্দ করে। চিলির সান্তিয়াগো শহরে প্রফেসর শঙ্কুর একজন বন্ধু থাকতেন, উনিও বিজ্ঞানী। তিনি খবর দিলেন সেখানে একটা পক্ষী বিজ্ঞানী সম্মেলন হবে। শঙ্কুর কাছ থেকে করভাস সম্পর্কে সবকিছু জেনে তার বন্ধু তাকে পক্ষী বিজ্ঞানী সম্মেলনে করভাসকে নিয়ে গিয়ে তার সম্পর্কে একটা বক্তৃতা এবং করভাসের আচার আচরণের কিছু পরীক্ষামূলক উপস্থাপনা করবার জন্য অনুরোধ জানালেন, তাকে আমন্ত্রণ জানালেন। শঙ্কু চাইছিলেন তার এই অদ্ভুত আবিষ্কার অর্নিথন যন্ত্র এই করভাস নামক কাকটির ওপর কি ভীষণ প্রভাব বিস্তার করেছে সেটা সবাইকে জানাতে। তার জন্য তো একটা উপযুক্ত প্ল্যাটফর্ম চাই। এই পক্ষী বিজ্ঞানী সম্মেলনটা তার কাছে সেই প্ল্যাটফর্ম রূপে দেখা যায়। নির্দিষ্ট দিনে যখন তিনি করভাসকে সঙ্গে নিয়ে প্লেনে ওঠার জন্য বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন, সেই সময় করভাসের একটি আচরণে আবার তার মানবসুলভ গুণের একটা পরিচয় আমরা পেয়ে যাই। শঙ্কু ভুলবশত তার পাসপোর্টটা দেরাজের মধ্যে রেখেই চলে যাচ্ছিলেন, কিন্তু করভাস সেদিকে তার দৃষ্টি আকর্ষণ করে। যাই হোক, শঙ্কু তো করভাসকে নিয়ে সান্তিয়াগো শহরে পৌঁছলেন। সেখানে পক্ষী বিজ্ঞানী সম্মেলনে যোগ দিলেন। এই সম্মেলনেও করভাসের আচরণের মধ্যে আমরা মানবসুলভ গুণের প্রকাশ দেখতে পাই। যেমন কোনো বক্তৃতা শেষ হলে যখন সকলে হাততালি দিচ্ছে, করভাস হাতের বদলে তার ঠোঁটটা কাছের টেবিলে ঠুকে ঠক 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 শব্দ করত। এটাকে লেখক না, প্রফেসর শঙ্কু ঠোঁটতালি বলে বর্ণনা করছেন। আবার অন্য এক বৈজ্ঞানিকের বক্তৃতা, যেখানে অত্যন্ত নীরস, যেটা কেউই উপভোগ করতে পারছে না, সেখানে করভাস হঠাৎ এমন কিছু আচরণ করে যেটা সকলেরই হাস্যরসের উদ্বেগ করে। তো এই সম্মেলনে শঙ্কু করভাস সম্পর্কে বা তার অর্নিথন যন্ত্র সম্পর্কে যা কিছু বক্তৃতা হিসেবে বলেন, বক্তৃতার মাধ্যমে জানান সবাইকে, এবং সেসব কিছু শুনে স্বভাবতই কেউ তো আর বিনা প্রমাণে মেনে নেবে না। সুতরাং সকলেই করভাসকে কিছু প্রশ্ন করতে চায়। শঙ্কু বলেন যে হ্যাঁ, করভাসকে প্রশ্ন করা যেতে পারে, তবে তার উত্তরটা সংখ্যা বা ওই মানে কোনো হ্যাঁ না এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, বা একদম শর্ট আনসার টাইপ হবে।
কি বার জিজ্ঞেস করলে সে হয়তো সানডে লিখে দেখাতে পারে, হ্যাঁ, কিন্তু কোনো বর্ণনামূলক প্রশ্ন করলে তার তো আর মুখ নেই, সে তো আর মানে তার তো ভাষা নেই, সে তো উচ্চারণ করে বলতে পারবে না। তো যাই হোক, এই সম্মেলনে করভাসের কৃতিত্ব দেখে সেখানকার বৈজ্ঞানিক মহলে একটা হইচই পড়ে যায়। পরের দিনের খবরের কাগজে করভাসের এবং প্রফেসর শঙ্কুর ছবি বেরোয়, তাদের শঙ্কুর বক্তৃতা সম্পর্কে একটা বড় খবর বেরোয় এবং শঙ্কু ও করভাসকে নিয়ে সেখানকার জনজীবনে একটা রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়। এইখানে এই ঘটনার পরে আমরা গল্পে একটা নতুন চরিত্রকে প্রবেশ করতে দেখি, যে চরিত্রের গুরুত্ব এই গল্পের মধ্যে অপরিসীম। এই চরিত্রটি হল একজন চিলিয়ান জাদুকর। ভদ্রলোকের নাম আর্গাস। ইনিও জাদু দেখান পাখিদের সাহায্যে, মানে তার জাদু খেলায় তিনি বিভিন্ন ধরনের পাখি ব্যবহার করেন, তাদের দিয়ে খেলা দেখান। তো এই ভদ্রলোক, যাকে আহ্বান করা হয়েছিল পক্ষী বিজ্ঞানী সম্মেলনে বিভিন্ন দেশ থেকে যোগ দিতে আসা পক্ষী বিজ্ঞানীদের বা বিজ্ঞানীদের মনোরঞ্জনের জন্য একটি ম্যাজিক শো এর আয়োজন করতে করা হয়েছিল, যার মাধ্যমে তিনি কিন্তু শঙ্কুর বক্তৃতা শুনেছিলেন, করভাস সম্পর্কে তিনি সচেতন ছিলেন। তো তিনি একদিন রাত্রিবেলা শঙ্কুর হোটেলে দেখা করতে আসেন এবং কথায় কথায় শঙ্কুকে জানান যে তিনি করভাসকে তার জাদুবিদ্যার কাজে লাগাবার জন্য কিনে নিতে চান এবং এই প্রসঙ্গে তিনি আরো জানান যে তিনি কতটা বিত্তশালী, তার ধন সম্পদ, তার কতগুলো গাড়ি আছে, কতগুলো বাড়ি আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তিনি শঙ্কুকে একটা মোটা টাকাও অফার করেন করভাসকে কিনে নেবার জন্য। শঙ্কু সবিনয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। শুধু তাই নয়, তাদের কথাবার্তায় খাঁচার মুখে থাকা করভাসের ঘুম ভেঙে গিয়েছিল। শঙ্কু যখন তাকে খাঁচার দরজা খুলে বাইরে বার করে আনতে চান, তখন সে নিজেই ঠোঁট দিয়ে দরজাটা টেনে বন্ধ করে বুঝিয়ে দেয় সে এখন মোটেই এইসব উৎপাত একটুও পছন্দ করছে, এখন সে ঘুমাতে চায়। অগত্যা আর্গাস সেখান থেকে চলে আসেন, কিন্তু এই ঘটনার পরের দিন যখন শঙ্কু করভাসকে হোটেলের ঘরে খাঁচার মধ্যে একা রেখে বাইরে বেরিয়েছেন লাঞ্চ করার জন্য, সেই সময় হোটেলের রুম বয়কে কিছু টাকা পয়সা দিয়ে আর্গাস শঙ্কুর ঘরে ঢোকেন এবং করভাসকে নিয়ে চলে যান। করভাসকে খোঁজার জন্য একটা হই হই পড়ে যায়। বিভিন্ন সূত্র অবলম্বন করে সেখানকার পুলিশের সহায়তা নিয়ে জানতে পারা যায় করভাস লোকটা, আর্গাস লোকটা জাদুকর, কিন্তু তার কিছু কিছু আচরণ একটু সন্দেহজনক। আর এটাও ঠিক, লোকটি অসম্ভব বিত্তশালী, ফলত কিছু অহংকারও আছে। তো এই ধরনের মানুষকে চট করে কবজা করতে পারাটা খুব মুশকিল। তাই হোক, তবুও বিভিন্ন সূত্র অবলম্বন করে করভাসকে নিয়ে আর্গাস কোন পথে গেছে। আসলে আর্গাসের একটা গাড়ি ছিল, যে গাড়িটা ক্যাডিলাক গাড়ি, ওই রকম ছাই রঙের ক্যাডিলাক গাড়ি, ক্যাডিলাক অত্যন্ত দামি গাড়ি একটা।
তো একটা পার্টিকুলার কালারের ওই গাড়িটা, ওই মডেলটা, গাড়ির মডেলটা, ওখানে সান্তিয়াগো শহরে এক ছিল আরগাসের আর একটা আর এক ভদ্র। তো সেই ফলত কি, যেহেতু এই মেকের গাড়িটা, এই মডেলের গাড়িটা খুব কম, ফলত সহজেই একটু খোঁজখবর করতেই জানতে পারা যায় গাড়িটা কোন দিকে গেছে। শঙ্কু, তার বৈজ্ঞানিক বন্ধু এবং সেখানকার একজন পুলিশ অফিসার, এরা একটা গাড়ি নিয়ে ধাওয়া করেন সেদিকে। বেশ খানিকটা দূর যাওয়ার পর দেখা যায় গাড়িটা একটা গাছের সঙ্গে ধাক্কা লেগে সেখানে দাঁড়িয়ে আছে এবং আরগাসকে দেখা যায় সে সেখানেই রয়েছে, হাতের খাঁচাটাও রয়েছে, কিন্তু করভাসকেও দেখতে পাওয়া যায় না। শঙ্কুরা সকলেই অবাক হন যে গাড়িটা এরকম ভাবে একটা ধাক্কা লেগে থেমেই বা গেল কেন, করভাসই বা নেই কেন, আর আরগাসই বা হাতে বন্দুক থাকা সত্ত্বেও এরকম পাগলের মতো বিড়বিড় করে প্রলাপ করছে কেন। কাছে গিয়ে দেখা গেল এটাও কিন্তু করভাসের একটা মানবসুলভ বুদ্ধির পরিচয়। আরগাসের চোখে -20 পাওয়ারের চশমা ছিল, ফলত চশমা ছাড়া সে একেবারেই অসহায়, কিছুই দেখতে পায় না। তাই করভাস বুদ্ধি করে তার চোখ থেকে চশমাটা ঠোঁট দিয়ে খুলে নিয়েছিল এবং এই চশমাটা নিয়ে সে কাছেই একটি গাছের মগডালে গিয়ে বসছিল। চশমা ছাড়া আরগাস একেবারেই অসহায়, কিছুই দেখতে পাচ্ছে না, ফলত গাড়িটাও অ্যাক্সিডেন্ট করে। সে নিজেও হাতে বন্দুক থাকা সত্ত্বেও কিছুই করে উঠতে পারে না, বাধ্য হয় শঙ্কুদের হাতে ধরা দিতে। এরপর শঙ্কুকে দেখে করভাস গাছের মগডাল থেকে নেমে আসে, সে আবার সেই খাঁচার মধ্যে আশ্রয় নেয় এবং তার ঠোঁট থেকে উদ্ধার করা হয় আরগাসের -20 পাওয়ারের সোনার ফ্রেমের চশমাটা। করভাসের অসাধারণ বুদ্ধি এবং মানবসুলভ আচরণ এই গল্পটার একটা অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। করভাসকে কেন্দ্র করেই এই গল্পটা পরিচালিত এবং গল্পটা শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের সকলের মনেই যেন আরো খানিকটা কৌতূহল থেকে যায়, তাই না, যে করভাসকে নিয়ে শেষ পর্যন্ত কি হলো। এই যে করভাসকে নিয়ে পুরো ব্যাপারটা পরিচালিত হয়েছে, তার থেকে এই গল্পের নামকরণ যে সার্থক সেটা আমরা সহজেই আন্দাজ করতে পারি। কিন্তু আজকে আমরা নামকরণ প্রসঙ্গে অন্য কোনো আলোচনা আর করছি না। গল্পটা অনেকটা বড়, আমি তো সংক্ষেপ করে বললাম, তোমরা গল্পটা বাড়িতে বসে পড়ো, একবার দুবার। গল্পের বই পড়তে আমাদের ভালোই লাগে, আর হয়তো অনেকের পড়া আছেও গল্পটা, তারাও নতুন করে পড়তে ভালোই আগ্রহ পাবে। তোমরা গল্পটা খুব ভালো করে পড়ো। আমার এই পড়ানোটা তোমরা যদি শুনে থাকো বা যদি পরেও ভিডিওটা ফলো করো, তাহলেও দেখবে গল্পটা যখন পড়ছো তার সঙ্গে এই আমার পড়ানোটাকে মিলিয়ে নিয়ে অনেক ছোটখাটো প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই পর্যন্ত তোমরা করে রাখো। পরের দিনের ক্লাসে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এবং নামকরণ সম্পর্কে আলোচনা করে দেব। সুস্থ থাকো, ভালো থাকো, বাড়ির বাইরে একেবারেই বেরোবে না, আর এই সময়টা মোটেই অবহেলা করে নষ্ট করো না, মন দিয়ে পড়াশোনা করো। আজ এই পর্যন্তই।